খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আর চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বজ্রপাতে কক্সবাজার, মুন্সিগঞ্জে 2 জন মারা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তীব্র গরমের পর কিছুটা স্বস্তি এলেও বৃষ্টি এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লায় সকাল 10টার দিকে শুরু হয় বৃষ্টি। টানা বর্ষণে নগরীর নজরুল ইসলাম এভিনিউ, টাউন হল এলাকা, ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফ্লাইওভারের সামনে জলাবদ্ধতা থাকে, বৃষ্টি হইলেই পানি উঠে যায়। ড্রেন ভালো করে করতে হবে, ড্রেনের উন্নতি করতে হবে। ড্রেন এভাবে হলে সিটি কর্পোরেশন দেখতে হবে। শিল্পনগরী গাজীপুরে ভোর থেকে টানা বৃষ্টি হয়েছে 10টা পর্যন্ত। এতে টঙ্গী বিসিক, বোর্ড বাজার, কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অফিসগামী মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এই জায়গায় যদি কোনো গর্ত থাকে তো পানি দিতে যেন বোঝা যায় না, হঠাৎ নতুন একটা লোক আসলে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে বেশিটা। আর এই পানির কারণে এই গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, বয়া পড়ে, অনেক গাড়ি এখানে আটকে জায়গা, লোকজন চলাচল করতে না, জাম হয়ে জায়গা। ফেনীতেও সকালে শুরু হয় বৃষ্টি, কখনো থেমে থেমে, কখনো মুষলধারে। অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নোয়াখালীবাসীও। এছাড়া কুয়াকাটা ও মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে বজ্রপাতে কক্সবাজারে রমিজ উদ্দিন নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মারা গেছেন শাহাদাত নামের এক কৃষক। এছাড়া বৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ উপড়ে আখাউড়া আগরতলা সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে বলেও জানানো হয়েছে। সারা দেশেই বিশেষ করে 8টা ডিভিশনেই আমাদের পরবর্তী 48 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় হতে পারে, এবং কালবৈশাখী ঝড়ের কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এবং সেটা 8টা ডিভিশনের জন্য আমরা যদি দিই, ভারী বর্ষণের জন্য 96 ঘন্টা, আর কালবৈশাখী ঝড়ের জন্য আমরা দিচ্ছি 48 ঘন্টা। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে। তাপস সরকার, যমুনা নিউজ। আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে বেশিরভাগ নিচু এলাকা ডুবেছে, যা গত 3 দশকের নিয়মিত চিত্র। তবে সাম্প্রতিক সময়ে এবারই জলাবদ্ধতার মাত্রা সবচেয়ে বেশি দেখা গেছে। সড়ক, দোকানপাট, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। প্রায় 9 বছর ধরে 4 সেবা সংস্থার 14,000 কোটি টাকার প্রকল্পের পরেও সুফল না মেলায় ভুক্তভোগীরা ক্ষুব্ধ। আমাদের সহকর্মী আলামিন শিকদার এ বিষয়ে খোঁজখবর রাখছেন। আমরা একটু বন্দরনগরী থেকে ঘুরে আসবো। আলামিন, সারাদিনের চিত্র যেমনটি দেখলাম, যে জলাবদ্ধতা, এখনো একই চিত্র দেখতে পাচ্ছি স্ক্রিনেই। পানি নিষ্কাশনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আমরা একটি প্রকল্পের কথা বললাম, যেটি হচ্ছে 9 বছর ধরে যেই 4 সেবা সংস্থা চলমান প্রকল্প, সেটিও কেন কাজে আসছে না? বৃষ্টি, এই যে প্রকল্প সেটি প্রায় 1 দশক ধরেই চলছে, মেগা প্রকল্প, এবং প্রায় ব্যয়টা হচ্ছে 14,000 কোটি টাকা। 4টি সংস্থা সেটা বাস্তবায়ন করছে: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড। তাদের সকলের সমন্বিত যে ফলাফল সেটা হচ্ছে 70% এরই মধ্যে কাজ শেষ। তবে এই যে 70% কাজ শেষ, তার সুফলটা কিছুটা হলেও নগরবাসীর পাওয়া কথা, কিন্তু সেটা আমরা দেখছি না। সাধারণ নগরবাসী যারা, তারাও বলছেন বরং তাদের ভোগান্তি অতীতের তুলনায় আরো বেড়েছে। কারণ গত বছরের চিত্রের তুলনায় এখনকার কথা যদি বলতে চাই, মেয়রের দাবি অনুযায়ী আর মাত্র 2টি খালের কাজ বাকি রয়েছে, সেটাও মে মাসে শেষ হয়ে যাবে। তবে এই যে কাজটি, সেটি শেষ হয়ে গেলে সুফল মিলবে তিনি বলছেন। তার মানে হচ্ছে মাত্র 2টি খালের কাজ বাকি খালগুলো দিয়ে পানি নিষ্কাশন হওয়ার কথা। যদি এমনটাই হয়ে থাকে তাহলে গতবারের তুলনায় এবার পানির যে স্থায়িত্ব বা যে সময়টা,
স্থায়ীকাল এটা কিন্তু আরও কমে যাওয়ার কথা ছিল। গত বছর আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে, পানি জমেছে, সেটা ঘন্টা 2 ঘন্টার মধ্যেই আবার পানিটা নেমে যাচ্ছে। তবে এবার যে সকাল থেকে যে বৃষ্টি সেটি 3-4 ঘন্টা বৃষ্টি পড়েছিল, তখন থেকে এখন পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কোনো মাঝারি বা ভারী বর্ষণ হয়নি। তাহলে এতক্ষণ কেন পানিটা জমে রয়েছে, এটা একটি বড় প্রশ্ন, এবং সেটা থেকে সাধারণ মানুষের যে কাজের মান নিয়ে যে প্রশ্ন করাটা সেটা একেবারে যৌক্তিক, এবং তারা বলছেন যে কাজ সঠিকভাবে হয়নি কিংবা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করা হয়নি প্রকল্পে, যার কারণে এই যে পানি, সেই পানিতে আসলে সাধারণ যে নগরবাসী তাদেরকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এই যে দৃশ্য সেটি যেমন এখানে যে দৃশ্যটা দেখতে পেলেন, এর থেকে আরো ভয়াবহ দৃশ্য রয়েছে প্রবর্তক মোড়ে, সেখানে বুক সমান পানি উঠেছে, কাতালগঞ্জে, চকবাজারে, মুরাদপুরে, এই সকল নিচু এলাকাগুলো একেবারে পানিতে তলিয়ে গেছে, এবং সেটা খুব দ্রুত যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, সেটাই নগরবাসীর দাবি। অর্থাৎ এখন পর্যন্ত নিষ্কাশনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আলামিন। খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ের প্রভাবে গাছপালা উপড়ে পড়েছে সড়ক, বাসাবাড়ি এবং বৈদ্যুতিক সঞ্চালক লাইনে। আর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে পার্বত্য জেলাটিতে আকাশ মেঘলা ছিল। এরপর সকাল 10টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়, সাথে থেমে থেমে দমকা বাতাস বয়ে যায়। এ সময় জেলা সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা সহ বিভিন্ন উপজেলার সড়কে গাছ ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটির তার, যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে সড়কের উপর থেকে উপড়ে পড়া গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বান্দরবানে দুপুরের দিকে বৃষ্টি নামে, ঘণ্টাখানেক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। পরে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির সাথে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। তবে এখনও নদীনালা, ঝিরির পানি বৃদ্ধি পায়নি, পাহাড় ধস বা কোনো দুর্ঘটনাও ঘটেনি। এছাড়া আরেক পার্বত্য জেলা রাঙামাটিতেও বৃষ্টি হয়েছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় আরও 9 জনের প্রাণ গেছে, নিয়ে মৃত্যু হলো 273 জনের। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে। হাম সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যু। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন আরও 9 জন। 15 মার্চ থেকে এখন পর্যন্ত প্রাণ গেল 273 জনের। এছাড়া 24 ঘন্টায় হামে আক্রান্ত 1339 জন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। হাম আক্রান্ত সন্তানদের নিয়ে দিশেহারা অভিভাবকরা। বেসরকারি হাসপাতালে বাড়তি খরচ আর সরকারি হাসপাতালে শয্যা সংকট। বিভিন্ন হাসপাতাল ঘুরে সন্তানদের নিয়ে রাজধানীর সরকারি হাসপাতালেই ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চার যে জ্বর, পাতলা পায়খানা, বমি, তারপরে হামরোগ ধরা পড়ছে। ও অসুস্থ আজকে 4 দিন থেকে। প্রথমে পায়ে একটু বিচি বিচি মতো ছিল, ওগুলো কমছে। জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া হয়ে গেছে ঠান্ডায়, আর হাম উঠছে। ঠান্ডা আছে, তারপর কাশি, তারপর পায়খানা, পাতলা পায়খানা করে। 3 দিন আগে ভর্তি করাইছে, এখন আজকে ছুটি দিয়ে দিচ্ছে আমাদের। চিকিৎসকরা জানান, দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় শিশুদের অবস্থা গুরুতর হচ্ছে। শিশুদের জ্বর হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। হামের সম্পর্কে একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে কিছুটা, ফলে দেখা যাচ্ছে হামের রোগীগুলো হয়তো কিছুটা কমপ্লিকেটেড হলেই তারা আরও বেটার চিকিৎসার জন্য তারা ঢাকামুখী হচ্ছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, হামের ছড়ানোটা আমাদের বন্ধ করতে হবে, এবং কমপ্লিকেশন যেন না হয় সেটা আমাদের বন্ধ করতে হবে। তো সেটা কীভাবে করা যায়? যখনই কোনো রোগী উচ্চমাত্রা জ্বর নিয়ে আক্রান্ত হবে, তখন সাথে সাথে এই রোগীকে হাম চিন্তা করে তাকে আমরা আইসোলেট করে ফেলবো। এদিকে হাম প্রতিরোধে চলমান রয়েছে টিকা কার্যক্রম। চিকিৎসকরা বলছেন, টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করছে। যেহেতু টিকা কার্যক্রম সারা দেশব্যাপী শুরু হয়েছে, হাম ইনশাল্লাহ কমে আসবে আস্তে আস্তে। কয়েক সপ্তাহের মধ্যে আমাদের হামটা কমে আসবে। বৃষ্টি পড়লে, একটু ঠান্ডা পড়লে হয়তো হামের যে কমপ্লিকেশনগুলো রেট সেটা হয়তো কিছুটা একটু কম হতে পারে। বাকি আর যাই করি না কেন, আমরা টিকাটাই একমাত্র মোক্ষম উপায়। অবশ্যই 2 ডোজ টিকা দিলে হয়তো আমরা 95% পর্যন্ত প্রোটেকশন পেতে পারি, কিন্তু যেহেতু 1 ডোজ টিকা দেওয়া হচ্ছে হয়তো প্রোটেকশন রেটটা কিছু কম হবে। তো তারপরও এখন যেমন র্যাপিডলি হামটা ছড়িয়ে যাচ্ছে, সেটা অবশ্যই কিছুটা হলেও কমে আসবে বলে আমরা আশা করছি। 27 এপ্রিল পর্যন্ত 94,23,000 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
হাম রুবেলা টিকা দেওয়ার ক্ষেত্রে বিগত সরকারের সময় অবহেলা করা হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এ সময় তিনি জানান, সরকার দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত ৯৮,২৩,০০০ শিশুকে টিকা দিয়েছে। সচিবালয়ে পিআইডি মিলনায়তনে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই উপদেষ্টা তথ্য জানিয়ে বলেন, হাম নিরাময়যোগ্য রোগ, এরপরও সময় মতো টিকা দেওয়া হয়নি বিগত সময়, আর হামে একটি শিশুর মৃত্যুও কাম্য না। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বড় প্রকল্পে দুর্নীতি হয়েছে। রূপপুরের মতো একই রকমের প্রকল্প ভারতের তামিলনাড়ুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, কিন্তু বাংলাদেশের খরচ তাদের চেয়ে 50 ভাগ বেশি। উপদেষ্টা সময় অভিযোগ করেন, খাল খনন নিয়ে তিনি যা বলেননি তা নিয়ে মিথ্যা ফটোকার্ড তৈরি করা হয়েছে। এরকম ভুল উদ্দেশ্যমূলক তথ্য সরকার সহ্য করবে না, তবে যে কোনো যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায় সরকার। শক্ত অবস্থানে যাব, আমরা ডিসইনফরমেশন বেস ফটোকার্ড আসলে অ্যালাউ করব না মিডিয়া থেকে, এবং এটা আমার মনে হয় মিডিয়ার মানুষ হিসেবে আপনাদেরও চাওয়া উচিত যে এটা যেন হবে না। দেশব্যাপী হাম রুবেলা টিকা ক্যাম্পেইন চলমান রয়েছে, এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পারমাণবিক বিদ্যুতে নাম লেখাতে আরেক ধাপ এগোলো দেশ। শুরু হলো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। কড়া নিরাপত্তায় আজ বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন হয়। জ্বালানি প্রবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটির কাজ করা হয়েছে। এই জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের অংশ হলো। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ শুধু পাবনা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি 1.5 বছর পর নতুন জ্বালানি দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা আর নতুন জ্বালানির জন্য একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এবং দেশীয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে বিকেল থেকে রিঅ্যাক্টর করে 163টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা শুরু হয়েছে। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে 45 দিন সময় লাগবে। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলে ছিলেন শেভরন কর্পোরেশনের বেইজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লারোজা ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। কৃষিতে সেচের জন্য সোলারের ব্যবহার বাড়াচ্ছে সরকার। এজন্য একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। ডিজেল চালিত সেচ পাম্পগুলো সোলারে রূপান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন। এতে বছরে 13 লাখ লিটার ডিজেল বাঁচবে বলে জানান কৃষিমন্ত্রী। মঙ্গলবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে কৃষিমন্ত্রী বলেছেন, এবছর প্রতি ইউনিয়নে নির্ধারিত দিনে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার, যাতে কৃষক ন্যায্য মূল্য পায়। মন্ত্রী বলেন, আর্দ্রতাজনিত সমস্যার কারণে কৃষকের ধান কাটার সাথে সাথে কেনা সম্ভব হয় না। আরেক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাল নোট রোধ করার লক্ষ্যে নতুন আইন প্রক্রিয়াধীন। এটি কার্যকর হলে নকল টাকা ঠেকানো অনেকাংশেই সম্ভব। এছাড়া সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 সংশোধন বিল ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল সংসদে উত্থাপনের পর বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে ইউনিয়নের ভিতরে প্রথমে মাইকিং করা হবে, কারণ প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা করে খাদ্য গুদাম আছে। মাইকিং করা হবে, অমুক দিন এই ইউনিয়নের সরকার ধান কিনবে, সুতরাং যার যার ধান আছে নিয়ে আসবে। ওইখানে 500, 1000, 2000 মন যাই আসুক, সরকারের জন্য ভাইবেল হয় ওইটা কিনার আমরা ব্যবস্থা করছি। তাইলে সরকারি দামেই কৃষক তার ধান বিক্রি করতে পারবে।
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব 2 এর সিও। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গেল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে 5 আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলভার সহ ফোরকান আলী নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া একই রাতে অভিযানে আরও 2টি বিদেশি পিস্তল, 1,02,000 পিস ইয়াবা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সবাই 5 আগস্ট পরবর্তী সময়ে শহরের ছিনতাই, মাদক কারবার সহ নানা অপরাধে জড়িত। জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে সবগুলোর নিরাপত্তা প্রদানে আমরা আমাদের টহল, গোয়েন্দা টিম, গোয়েন্দা নজরদারি আমরা নিয়োজিত করেছি। আশা করি এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না, পারছি না। যদি যেটা ছিল এটা আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। দেশে জঙ্গিবাদী কার্যক্রম ইস্যুতে সরকারের নীতি নির্ধারকরা বিপরীতমুখী অবস্থানে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, ফাঁসিবাদ আমলে জঙ্গি শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, দেশে জঙ্গি আছে। অন্তর্বর্তী সরকারের সময় একটি অংশের স্বপ্ন ছিল শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের। এই সংকট স্বীকার না করলে চিকিৎসা হবে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তবে 2 নীতি নির্ধারকই বলেছেন, কেউ এ ধরনের তৎপরতায় যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তায় নতুন করে জঙ্গি ইস্যু সামনে এসেছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেফতারও করা হয়েছে। আমার এক নানা জিগাইলো যে কি কোন যাস কয় যে নেই, তার বাদে আর হুন্ডা উঠিয়ে তারপরে নিয়ে গেছে। কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। তবে সচিবালয়ে নির্ধারিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে জঙ্গি আছে, আবার জঙ্গিতে দেশ ভরে গেছে এমনও না। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, এটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করি। তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, আওয়ামী লীগ জঙ্গি ইস্যুকে অতিরঞ্জিত করেছে, আর অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে ছিল গাছাড়া ভাব। ডায়াসের যে পতাকা আছে, সেই পতাকা বহু সময় বহু জায়গায় দেখা গেছে, তো সেটা নিয়ে তো আসলে সরকার তেমন কোনো অবস্থান নেননি। বা উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, আমি নাটক করতে দেব না, এবং না সরকার মেনে নিল। মেয়েরা ফুটবল খেলবে না, সরকার মেনে নিল। এই ধরনের প্রবণতা তখন ছিল, এই ছাড়টা ছিল। বহু বছর, 250 বছর ধরে একটা মেলা চলছে, সেই মেলা হতে দেব না। এই ঘটনাগুলো ঘটেছে, সুতরাং আমরা স্পষ্টভাবেই দেখেছি ছাড় ছিল। তবে 2 নীতি নির্ধারকই জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান স্পষ্ট করেন। কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করি। যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, হয়েছেন, আবার এটার যদি মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি অ্যাপিল করবে। কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিউর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। ইট ইজ নাথিং নিউ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বলেছেন, এই চুক্তি 2 দেশের জন্য গেম চেঞ্জার, যা বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে বাংলাদেশে ব্যবসা করা কঠিন মন্তব্য করে তিনি চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দেন। অন্যদিকে বাংলাদেশে ঔষধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা ঘিরে পরবর্তীতে নানা আলোচনা সমালোচনা দেখা দেয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ $3.5 মিলিয়ন কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে। চুক্তির প্রায় 3 মাস পর বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অ্যামচেমের অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। Bangladesh's market access to the critical U.S. market with competitive 19%. বাংলাদেশের সাথে কোনো ধরনের গোপন বাণিজ্য চুক্তি আমরা করিনি। বাংলাদেশের সাথে হওয়া চুক্তিকে গেম চেঞ্জার মনে করি আমি। এই চুক্তির ফলে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 35% থেকে কমে 19% নেমে এসেছে। আমি মনে করি সহায়তা নয়, বরং বাণিজ্য ও বিনিয়োগই হবে দুদেশের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি। চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অস্বচ্ছতা, জটিল লাইসেন্সিং ও অনানুষ্ঠানিক প্রক্রিয়া এদেশে বড় বিনিয়োগের পথে বাধা। Bangladesh's remarkable growth story is creating new demand for modern, efficient infrastructure. বৈদেশিক বিনিয়োগ পেতে হলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে হবে। বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আইন পাস সহ স্থিতিশীল নীতিমালা প্রণয়নের দাবি জানাই আমরা। বাংলাদেশের জ্বালানি খাতে 2050 সালের মধ্যে প্রায় $180 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। মার্কিন কোম্পানি সেভরন, এক্সিলারেট এনার্জি ও জিই ভেরনাভো ইতোমধ্যে দেশের জ্বালানি খাতে বড় ভূমিকা রাখছে। এ সময় বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্ত করার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে অবকাঠামোগত এবং নীতিগত সংস্কারে সরকার কাজ করছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, দেশীয় প্রতিষ্ঠানও যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য আছে সরকারের। এছাড়া বাংলাদেশে ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানাই আমি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও উল্লেখ করেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকার ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করলে তাকে স্বাগত জানাবে ব্রিটেন। দেশটির এই অবস্থান স্পষ্ট করে হাই কমিশনার সারাহ কুক বলছেন, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত কেউ যুক্তরাজ্যে থাকলেও তাদের কোনো তথ্য নীতিগতভাবে প্রকাশ করবে না দেশটি। তবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে লন্ডন সহায়তা দেবে বলে জানিয়েছে ব্রিটিশ দূত। তবে এটি আইনি বিষয় হওয়ায় বাস্তবায়নে সময় লাগবে। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে বছরের প্রথম ডিক্যাপ টক। অতিথি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। নির্ধারিত বক্তব্যে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা বহাল রাখার কথা জানান তিনি। Including ready-made garments will remain duty-free and have duty-free access to the UK market. বলেন, সামরিক ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠতা বাড়ছে ঢাকা ও লন্ডনের। নির্বাচনের আগে লন্ডনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে প্রাইভেট মিটিংয়ের কথা বলতে চাননি তিনি। মন্তব্য করেননি বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়েও। পেশাদার এই কূটনীতিক মানবাধিকার, গুম ও ব্যাংকিং নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার চেষ্টার ভবিষ্যৎ নির্বাচিত সংসদই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন। And it's for Parliament to decide the best course of action in terms of taking forward the reforms and the July Charter. আসে রাজনৈতিক হানাহানি, সহিংসতা ও নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গ। The events of July 2024 remain very fresh. জুলাই আন্দোলনের স্মৃতি এখনো দগদগে, এগুলোর বিচার করা জরুরি। তবে একটা ট্রুথ ও হিলিং কমিশন গঠনের যে প্রস্তুতি ছিল সেটা বাস্তবায়ন হলে স্বাগত জানাবো আমরা। প্রশ্ন আসে, জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত কেউ ব্রিটেনে থাকলে তাদের দেশটি ফেরত দেবে কিনা? জবাবে স্বভাবসুলভ কূটনৈতিক উত্তর তাঁর। It's not possible for me to discuss possible return. এই বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। ব্যক্তিগত কারো কোনো তথ্য ব্রিটিশ সরকার শেয়ার করে না। আমরা সেই নীতি মেনে চলেছি, চলবো। We have a very good relationship where we can talk these things through. গেল আওয়ামী লীগ সরকারের সময় বিপুল অর্থ যেসব দেশে পাচার হয়েছে তার মধ্যে ব্রিটেন অন্যতম। টাকা পাঠানোর সময় জটিলতা না হলেও
ফেরানোর প্রক্রিয়া এত কঠিন কেন জানতে চান সাংবাদিকরা। আমরা নীতিগতভাবে এসব অর্থ ফেরাতে সহায়তা করতে প্রস্তুত, কিন্তু মাথায় রাখতে হবে এর পেছনে আইনি অনেক প্রক্রিয়া আছে যা সময় সাপেক্ষ। মব সংস্কৃতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও মানবাধিকার সুরক্ষা ব্রিটেনের সবসময় অগ্রাধিকার বলে দাবি করেন পশ্চিমা এই প্রভাবশালী কূটনীতিক। Long-standing commitments to the promotion and protection of human rights around the world. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ গণতন্ত্রের পথে চলতে শুরু করেছে। গণতান্ত্রিক এই যাত্রায় নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এবং দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন নাগরিকও যেন বিচার বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যারা বছরের পর বছর কারাগারে বন্দী তাদের আইনি সেবা নিশ্চিতে কাজ করে যাবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অসচ্ছলতায় কেউ ন্যায় বিচার বঞ্চিত হয়ে কারাগারে থাকা মানবাধিকারের লঙ্ঘন। সরকার দেশের মানুষের মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন। আর লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক আইনি সহায়তা গ্রহণ করতে পারে এই সুব্যবস্থাও সরকার নিশ্চিত করবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। বিনিয়োগ ও জ্বালানি ইস্যুতে সৌদি আরব আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে তিনি একথা জানান। সাক্ষাৎ শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সৌদি সফরে দেশটির বাদশাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সৌদি আরবে 40 লাখ বাংলাদেশি আছেন। সফরে প্রবাসী বাংলাদেশিদের সুবিধা অসুবিধা, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে বিনিয়োগ ও জ্বালানি ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়েছে, আমরা ট্রেডের ভলিউম আরও বাড়াবো বিভিন্ন ক্ষেত্রে। জয়েন্ট পার্টনারশিপস উই উইল হ্যাভ ফিউচারে এনার্জি কোঅপারেশনও আমাদের আরও জোরদার করা হবে। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ওয়ার্কফোর্স ওখানে, তো এদের ওয়েলফেয়ারটা মেনটেন করা যাতে এরা কোনো ভয়ভীতিতে থাকে না। দেশের সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একথা জানিয়েছেন। এ সময় তিনি জানান, কোস্ট গার্ডকে আরও আধুনিক ও শক্তিশালী করতে জনবল 10,000-এ উন্নীত করা ছাড়াও বাহিনীর বহরে বুলেট প্রুফ হাই স্পিড বোট, হেলিকপ্টার, ম্যারিটাইম সার্ভেইলেন্স সিস্টেম যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ডের সদর দপ্তরে এই বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। তাকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। সশস্ত্র এ সময় সাহসী কাজের স্বীকৃতি স্বরূপ কোস্টগার্ডের 14 জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহান স্বাধীনতার ঘোষক। অনুষ্ঠানে কোস্টগার্ড মহাপরিচালক বলেন, অপ্রতুল সরঞ্জাম ও জনবল নিয়েও দেশের সমুদ্র সীমার নিরাপত্তা সহ মৎস্য সম্পদ রক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছে। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে এদেশের নদী ও সমুদ্র উপকূলবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সহ দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায়
কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্টগার্ড প্রতিষ্ঠা করেন। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করে কোস্টগার্ড আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা আমাদের রয়েছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সুন্দরবনে ডাকাতদের উপদ্রব বেড়েছে। তাদের নিয়ন্ত্রণে কোস্টগার্ড নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে কাকরাইলে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এমনটা জানিয়ে বলেছেন, সারা বিশ্বেই নিরাপদ পানির অভাব রয়েছে। এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশে নিরাপদ পানি পাওয়া কঠিন। সবচেয়ে বৈষম্য হয় গরিব ও বস্তির মানুষগুলোর সাথে। তারা পরিষ্কার পানি পায় না। মান্ধাতা আমলের টিউবওয়েল নিয়ে পানি নেওয়ার চিন্তা বাদ দিতে হবে। আর হাতের ঝিলের পানি পরিশোধন করা গেলে তা দিয়ে ঢাকায় পানি সাপ্লাই দেওয়া সম্ভব বলেও জানান তিনি। নদী দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায় আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর পর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব। বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। মূল্যায়ন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের। জানিয়েছে, কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ থাকলেও প্রমাণ মেলেনি। ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী করতে 19টি সুপারিশও দিয়েছে সংস্থাটি। জানিয়েছে, গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিতে আগামী নির্বাচনে সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বল্প ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। ভোটের পর স্বল্পমেয়াদী পর্যবেক্ষণে নির্বাচনকে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছিল সংস্থাটি। দীর্ঘ 2.5 মাস পর মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। এ সময় মিশন প্রধান ইভার্স ইজ্যাবস নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হিসেবে মূল্যায়ন করেন। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের চূড়ান্ত মূল্যায়ন হলো নির্বাচন সামগ্রিকভাবে সুষ্ঠু ও পেশাদারভাবে পরিচালিত হয়েছে। ভোটের দিন ছিল শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। ফলাফল গণনা ও প্রকাশ প্রক্রিয়া ছিল স্বচ্ছ। অধিকাংশ ক্ষেত্রে মৌলিক স্বাধীনতা বজায় ছিল। মিশন প্রধান জানান, নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রেখে স্বাধীনভাবে কাজ করেছে, যা অংশীজনদের আস্থা বাড়িয়েছে। প্রায় 8.25 লাখ প্রবাসীর ভোটদানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। তবে বেশ কিছু চ্যালেঞ্জও পর্যবেক্ষণে এসেছে মিশনের। বিশেষ করে ফল প্রকাশের ধীরগতি ও অনেকটা অ্যানালগ পদ্ধতি ডিজিটাল যুগে তথ্য প্রাপ্তিকে সীমিত করেছে। বেশ কিছু চ্যালেঞ্জ উঠে এসেছে আমাদের পর্যবেক্ষণে। বিচ্ছিন্ন সহিংসতা ও অনলাইন বিভ্রান্তিকর তথ্য, নারীদের সীমিত অংশগ্রহণ, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতার ঘাটতিকে বিশেষভাবে উল্লেখ করতে চাই আমি। এছাড়া প্রায় 5 লাখের বেশি সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্লেষণ করে অন্তত 23টি ভুয়া তথ্য প্রচারের ঘটনা শনাক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মোট প্রার্থীর মধ্যে নারীদের অংশগ্রহণ ছিল 4%-এরও কম। এছাড়া নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অনলাইন ও অফলাইন সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী করতে 19টি সুপারিশও দিয়েছে সংস্থাটি, যার মধ্যে 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। কয়েকটি সুপারিশকে প্রাধান্য দিতে চাই আমরা। এর মধ্যে নির্বাচনী আইনের সংস্কার ও অস্পষ্টতা দূর করা, ভোট গণনা ও ফল প্রকাশে আরও স্বচ্ছতা নিশ্চিত করা, রাজনৈতিক দলের 33% নারী অংশগ্রহণ নিশ্চিত করা, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ঠেকাতে কার্যকর নীতিমালা, নির্বাচনী ব্যয় স্বচ্ছতা ও নজরদারি জোরদার ও পোস্টাল ভোটের সুযোগ আরও বিস্তৃত করা।
পর্যবেক্ষক মিশন প্রধান জানান, ইইউ বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে ভবিষ্যৎ নির্বাচনী সংস্কারে কাজ করতে প্রস্তুত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কিছু কিছু মানুষ আছে যাদের রোজগারের অর্থ খরচ করার সময় নেই, তাদের কাছ থেকে কেন ট্যাক্স নেওয়া যাবে না এমন প্রশ্ন তুলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, আগামী বাজেটে ধনীদের কাছ থেকে কর আদায়ে জোর দেবে সরকার। বিকেলে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এমন প্রশ্ন তোলা হয়। বলা হয়, 2023-24 অর্থ বছরের স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য 72,341টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর। জানানো হয়, আগামী অর্থ বছরে সিগারেটের উপর কর বাড়িয়ে নয়, মূল্য বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, কর ফাঁকি রোধ করা দরকার। সোশ্যাল মিডিয়া এবং বাসা ভাড়া থেকে কর আহরণ করতে হবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য সহনীয় কর আরোপের দাবি জানায় এসএমই ফাউন্ডেশন। আর আলোচনায় নিম্ন স্তরের 10 শলাকার সিগারেটের দাম 100 টাকা, উচ্চ স্তরে 150 আর প্রিমিয়াম স্তরে 200 টাকা নির্ধারণের দাবি তোলা হয়। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, দুদকের করা 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবং খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। তবে খায়রুল হকের বিরুদ্ধে আরও 2 মামলায় থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানান আইনজীবীরা। এর আগে গত 8 মার্চ খায়রুল হককে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে সেই জামিনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বগিগুলো পরিত্যক্ত এবং সেখানে ভবঘুরেরা রাত্রি যাপন করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে গত 7 মার্চ একইভাবে রেলের পরিত্যক্ত এসব বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং তার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেন তারা। এছাড়া 2 দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে সুদৃঢ় করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট কাল, আর কেন্দ্রগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন কলকাতার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য। সুকান্ত, যেহেতু একটি টানটান উত্তেজনা বটেই, কারণ গত 72 ঘন্টায় বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও তো আসলে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি রাখছেন। কি মনে হয় সেখানে ভোটকে অবাধ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন আর কি ভূমিকা পালন করতে পারে? দেখুন, ইতিমধ্যেই কিন্তু এই যে নিরাপত্তা, কলকাতা এবং তার শহরতলি অঞ্চলে যে বুথগুলি রয়েছে তা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বুথ কর্মীরা অর্থাৎ বিসিআরসি সেন্টার থেকে নিয়ে তারা কিন্তু বুথে বুথে চলে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় বুথগুলি কিন্তু এখন চলে গেছে এবং ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য নির্বাচন কমিশন প্রস্তুত। তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেষ করতে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। এবং কলকাতা হাইকোর্ট আজকে যে একটা নির্দেশিকা দিয়েছেন, রায় দিয়েছেন যে গ্রেপ্তারের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। তাতেই কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আরো একটুখানি বুকে বল পেয়েছেন। সেটা থেকেই কিন্তু আজকে উত্তরপ্রদেশ থেকে যে এনকাউন্টার স্পেশালিস্ট তাকে আনা হয়েছে দাবাং অফিসার পুলিশ অবজারভার হিসেবে।
স্বাভাবিকভাবেই কিন্তু গোটা কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলি একটা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আগামীকাল ভোট হবে। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, বোঝা গেল। ধন্যবাদ আপনাকে। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।